শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সনদের আরেকটি আয়োজনে। আমাদের আজকের আয়োজনের বিষয়বস্তু ৬ দফা এবং ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের আলোকে বাঙালির মুক্তি সনদ। আজকে ৭ই জুন ২০২৬, একটি ঐতিহাসিক দিন। ১৯৬৬ সালের এই দিন, ৭ই জুন ১৯৬৬, ৬ দফা বাস্তবায়নের জন্য একটি বৃহৎ গণ আন্দোলনের সূচনা হয় এবং সারা দেশে নারায়ণগঞ্জ, সিলেট, খুলনা সহ নানান অঞ্চলে ১১ জন মানুষ ৬ দফা বাস্তবায়নের দাবিতে শহীদ হন। এবং সেই সূত্র ধরেই আজকের এই দিনটিকে, ৭ই জুনকে, বাঙালি ঐতিহাসিক ৬ দফা দিবস হিসাবে পালন করে আসছে। এবং ৬ দফার এই ব্যাপক বিপুল কর্মযজ্ঞে প্রথম ঢেউটি উঠেছিল ১৯৬৬ সালেরই ফেব্রুয়ারি মাসে। ৫ এবং ৬ ফেব্রুয়ারি লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী দলীয় দলগুলোর একটি সম্মেলনে প্রথম এই ৬ দফা দাবিটি উত্থাপন করেন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে মার্চ মাসের ১৮, ১৯ এবং ২০ তারিখে ৬ দফার দাবিগুলো সম্বলিত একটি পুস্তিকা প্রকাশিত হয় এবং বিলি করা হয় আওয়ামী লীগের এই সম্মেলনে, এবং সেটারই সূত্র ধরে আনুষ্ঠানিকভাবে ২৩ তারিখ তা ঘোষিত হয় মার্চ মাসের। কিন্তু তারপরেও এই কর্মযজ্ঞকে সফল করবার জন্য দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় ৭ই জুন, এবং সেটার সূত্র ধরেই ৬ দফার আন্দোলনের সূচনা, এবং সেখান থেকে আসলে ৭ই জুনকে ৬ দফা দিবস হিসেবে ঘোষণা, এবং প্রথম বাঙালির রক্ত ঝরেছিল ৬ দফার দাবিতে এই ৭ই জুনে। সুতরাং এই ঐতিহাসিক দিনটিকে কেন্দ্র করে আমরা আজকে আলাপে বসেছি। আমরা দেখার চেষ্টা করব যে ৬ দফার ঐতিহাসিক গুরুত্ব কি, এবং আজকের বাংলাদেশে ৬ দফা কিভাবে গুরুত্ববহ, এবং ভবিষ্যতে কিভাবে বাঙালির জন্য ৬ দফা দিশারি হয়ে উঠতে পারে। আমাদের সাথে আজকে আলোচনায় আছেন প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল। উনি সাবেক উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন আইনজ্ঞ এবং শিক্ষক ডক্টর নরেন তামান্না, এবং আমি নিজে আশফাক আনুপ আপনাদের সাথে আছি এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য। সুতরাং আমরা প্রথমেই আলাপ করব ৬ দফার সূত্রে, কিন্তু সেখানে যাওয়ার আগে ৬ দফা আন্দোলনেরই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, সদ্যপ্রয়াত রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সংগঠক এবং পরবর্তী সময়ে দীর্ঘদিনের সাংসদ জনাব তোফায়েল আহমেদকে স্মরণে নিয়ে আমরা আমাদের আজকের আলাপ প্রথমে শুরু করব। এবং জনাব তোফায়েল আহমেদ ৬ দফা ঘোষণাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের হল সংসদের সহসভাপতি ছিলেন, ছাত্রলীগ থেকে নির্বাচিত, এবং উনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন ৬ দফায়। এবং পরবর্তী সময়ে ৬ দফা আন্দোলনের সূত্র ধরে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা এবং তার সূত্র ধরে ৬৯-এর গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেখানে একজন অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব তোফায়েল আহমেদ। সুতরাং জনাব তোফায়েল আহমেদকে স্মরণে নিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি, এবং প্রথমেই আমি এই সূত্র ধরে চলে যাব আমাদের আউয়াল ভাইয়ের কাছে। আউয়াল ভাইয়ের কাছ থেকে তোফায়েল আহমেদের সম্পর্কে আপনার একটি স্মৃতিচারণ শুনতে চাই, ছোট করে যদি আপনি আমাদেরকে একটু বলেন আউয়াল ভাই। ধন্যবাদ আনুপ এবং দর্শকবৃন্দ, সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদের কথা শুনছেন। ১৯৬৬ সালের ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা দিবস আজও চোখে জল জল করে ভাসে সেই দিনটির কথা। আমি প্রথমেই এই ৬ দফা দিবসের যে পরিপ্রেক্ষিতে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হলো এবং সেই মামলাকে প্রত্যাহারের দাবিতে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ৬ দফার সাথে আরো ৫টি দফা মিলিয়ে ১১ দফা নিয়ে যে ঐতিহাসিক আমাদের ৬৯-এর গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের মহানায়ক আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় তোফায়েল আহমদ, আমরা যাকে তোফায়েল ভাই হিসাবে সম্বোধন করতাম, সেই তোফায়েল আহমদ আজকের থেকে ১ সপ্তাহ আগে উনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
এমন একটি সময় বিদায় নিয়েছেন যে আজকে তাকে একটি মাথায় একটি হুলিয়া নিয়ে তাকে এই দুনিয়াতে থেকে বিদায় নিতে হয়েছেন। তিনি নাকি এই ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার একটা সোপানের একটা অঙ্গতম অঙ্গ দায়িত্ব পালন করেছিলেন। সেই তোফায়েল আহমদকে এরকম করুণ বিদায় নিতে হবে, এটি বাঙালি জাতির জন্য এবং আমাদের জন্য একটা অত্যন্ত দুর্ভাগ্য, এবং আমি এইজন্য অত্যন্ত খুবই মর্মাহত। জনাব তোফায়েল আহমদ একটি শুধু নেতা ছিলেন না, উনি ছিলেন একটা ইনস্টিটিউশন। তার রাজনৈতিক দৃঢ়তা, তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার আদর্শ ছিল, জীবনের আদর্শ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি প্রায়ই বলতেন যে আমার আদর্শ বঙ্গবন্ধু। আমি ধন্য বঙ্গবন্ধুর ছায়াতলে। আমি জীবনে যত প্রাপ্তি তা বঙ্গবন্ধুর ছায়াতলে আমার প্রাপ্তি। এবং একটি কথা বলে আমি আজকের ওনার একটি স্মরণে, যে বঙ্গবন্ধুর দূরদর্শিতা এবং বঙ্গবন্ধুর দৃঢ়তা, বঙ্গবন্ধুর যে স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুর যে অভিভাবকত্ব, এটা নিয়ে উনি একটি স্মৃতিচারণ প্রায় করতেন। আমি সেই স্মৃতিচারণটা দিয়েই উনার সম্বন্ধে আপাতত আমার বক্তব্য শেষ করব। উনি বলতেছিলেন, প্রায় বলেন, পেপারও বলতেন, আমাদেরকে বলতেন, কয়েকবার বলতেন যে ১৯৭১ সালের ১৮ ফেব্রুয়ারি, তখনও অসহযোগ আন্দোলন শুরু হয় নাই। এই মুহূর্তে একদিন বঙ্গবন্ধু ৪ নেতা, অর্থাৎ তোফায়েল আহমদ, শেখ ফজলুল হক মনি, সিরাজ আলম খান এবং আব্দুর রাজ্জাক, যাদেরকে আমরা বলতাম চার মুজিব বাহিনী, সেই মুজিব বাহিনীর ৪ নেতাকে বঙ্গবন্ধু ডাকলেন, ডেকে বললেন, এবং সেখানে তাজউদ্দিন আহমদ সহ সৈয়দ নজরুল, তারা সিনিয়র নেতৃবৃন্দ ৩-৪ জন ছিলেন। তাদের সামনে বললেন, তোরা পড়, মুখস্থ কর একটা ঠিকানা, কি ২১ সানিবিলা, রাজেন্দ্রনগর, নর্দার্ন পার্ক, ভবানীপুর, কলিকাতা। এই ঠিকানা তাদেরকে মুখস্থ করাইলেন। বললেন, আমি পাকিস্তানিরা ইয়াহিয়া খান বুট্টু যে আমাদেরকে বাঙালিদেরকে ক্ষমতা দিবে না, তারা ষড়যন্ত্র শুরু করছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তারা যদি আক্রমণ করে, আমি থাকি বা না থাকি, তোরা এইখানে চলে যাবি, এই ঠিকানা চলে যাবি, সব ব্যবস্থা করা আছে, সেখান থেকে যুদ্ধ পরিচালিত করবে। আমার অনুপস্থিতিতে তাজউদ্দিন হবে তোদের নেতা। সেই নেতার শিষ্য তোফায়েল আহমদ বঙ্গবন্ধুর এই দূরদর্শিতা দেখে অত্যন্ত অবাক হইতেন, আবির্ভূত হইতেন। এই তোফায়েল আহমদদের নিয়ে আমি আরেকটু স্মৃতিচারণ করব আমাদের আলোচনার পর্বে। আমি এখানে আমি শেষ করতে চাই বলেই যে তোফায়েল আহমদ আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু একটি তোফায়েল আহমদ আবার বাংলাদেশে জন্মগ্রহণ করবে। কখন তোফায়েল আহমদের মতন এরম দূরদর্শী নেতা হবে, আমি এখনো সেটা বলতে পারি না। যুগ বসে থাকে না, মানুষ বসে থাকে না, কিন্তু মানুষ চলে গেলে যে অভাব পূরণ কোনোভাবে না হয়, কোনোভাবেই না কোনোভাবে অভাব পূরণ হয়ে যায়, কিন্তু সে অভাবটা সত্যিকার অর্থে সেইভাবে পূরণ হয় কিনা বা হবে কিনা সেটা ভবিষ্যতে বলে দেবে। আমি তোফায়েল আহমদের এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই বলে আমি আপাতত আমার এখানে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আওয়াল ভাই। তোফায়েল আহমেদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি পরবর্তী আরেকটা প্রশ্ন একটু যেতে চাচ্ছি। যেহেতু আওয়াল ভাই অলরেডি উল্লেখ করলেন ৬৯-এর গণঅভ্যুত্থানে তোফায়েল আহমেদের ভূমিকার ব্যাপারে, এবং পরবর্তী সময়ে আমাদের প্রজন্মে আমরা যখন তোফায়েল আহমেদকে চিনেছি এবং পরবর্তী সময়ে ৬ দফা সম্পর্কে জেনেছি, এগুলো তো সবই আমাদের আসলে পড়ালেখার মাধ্যমে জানা। একটা জিনিস আমার কাছে সবসময় প্রতীয়মান হয়েছে যে প্রতি ৬ দফা দিবসে ৭ই জুন খুবই নিয়মিতভাবে কোনো একজন রাজনীতিবিদ যদি ৬ দফা সম্পর্কে লিখে থাকেন, তিনি তোফায়েল আহমেদ। আমি মোটামুটি ২০০০, ২০২১, ২০২২, ২০২৩ পর্যন্ত সবগুলো পত্রিকায় দেখলাম তোফায়েল আহমেদের একটা না একটা লেখা আছে প্রত্যেক ৭ই জুনে ৬ দফাকে কেন্দ্র করে। সুতরাং ৬ দফার গুরুত্ব তোফায়েল আহমেদের নিজস্ব মননেও যে একটা বড় প্রভাব রেখেছে, এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে
বুঝতে পারছি। ৬ দফা বিষয়ে আওয়াল ভাই আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনার স্মৃতিচারণটা শুনতে চাই। ৬ দফা যখন ঘোষিত হয়েছে তখন আপনি আপনার পারিপার্শ্বের ভেতরে কিরকম দেখেছেন? আমি বিশ্বাস করি ওই সময় আপনি আম কিশোর বা কিশোর থেকে তারুণ্যের দিকে যাত্রা করছেন। তো এরকম সময়ে ৬ দফাটা আপনার মননে কিরকম ভূমিকা পালন করেছে এবং একই সাথে হচ্ছে আপনার স্মৃতিগুলো কি ৬ দফাকে কেন্দ্র করে? ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন। আমি তখন হাই স্কুলের ছাত্র। ১৯৬৬ সালে আমার প্রশ্ন মনে মনে আছে। তবে আমার সৌভাগ্য হয়েছে প্রায় প্রতিটা প্রোগ্রামেই অংশগ্রহণ করার ৬ দফার ব্যাপারে। তখন সম্পূর্ণ যে আমি সবকিছু বুঝি তা বলব না। কিন্তু এতটুকু বুঝতেছিলাম যে এই ৬ দফার মধ্যে আমাদের একটা স্বাধিকার, আমাদের একটা স্বাতন্ত্র্য একটা ব্যাপার আছে পূর্ব পাকিস্তানের। এই বৈষম্য যে হচ্ছে এটি ওই বয়সে ভালো করে বুঝতেছিলাম। আমি বিতর্ক প্রতিযোগিতা পছন্দ করতাম এবং বিতর্ক প্রতিযোগিতায় এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের বৈষম্য নিয়ে অনেক বিতর্ক প্রতিযোগিতা স্কুলেও করেছি এবং সেগুলোর পুরস্কারও পেয়েছি। আমার একটি জিনিস বলব শুধু এই ৬ দফার ব্যাপার আগে আমরা জানি ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্টের নির্বাচন, ৬৬ মানে ৬২ শিক্ষা আন্দোলন এবং ৬৬ ৬ দফা আন্দোলন। কিন্তু আমি একটা কথা আজকে বলতেই হয়, কেন ৬ দফা দেওয়া হলো? এই ৬ দফা দেওয়ার ব্যাপারে বঙ্গবন্ধুর একটা ধারণা ছিলেন যে পাকিস্তানিরা আমাদেরকে যেভাবে ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক, চাকরি ক্ষেত্রে ক্ষেত্রে যেভাবে বৈষম্য করছে, এই বৈষম্যকে আমরা যত দাবি দেওয়া দেই না কেন, পাকিস্তানিরা এগুলা টালবাহানা করবে, এগুলা কোনটাই সত্যিকারভাবে পূরণ হবে না। সুতরাং আমাদেরকে এখান থেকে মুক্ত হইতে হইলে আমাদেরকে সেখান থেকে স্বাধীনতা ছাড়া কোন মুক্ত নেই। এইটি উনি বুঝতে পারছিলেন যে একমাত্র স্বাধীনতা হইল আমাদের মুক্তির সোপান। সেই লক্ষ্যে কিন্তু উনি পথ খুঁজতেছিলেন। কারণ পারপার্শ্বিক উনার নিজের দলের এবং বাইরের অন্যান্য দলের লোকেরাও পাকিস্তানকে ভেঙ্গে স্বাধীনতার জন্য তখনও কেউ প্রস্তুত নয়। এবং এইভাবে একটা উদাহরণ দেই যে ১৯৬২ সালে আইয়ুব খান তখন ক্ষমতায়, তখন অত্যন্ত মার্শাল লর রেশ কাটে নাই। ১৯৬২ সালে কমিউনিস্ট পার্টির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব একটা গোপন মিটিং করেছিলেন এই পূর্ব পাকিস্তানের দাবি দাওয়া নিয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিব এক পর্যায়ে বললেন যে আপনারা যত দাবি দাওয়াই রাখেন আমার কোনো আপত্তি নাই, আমি সিগনেচার করে দেব। কিন্তু এটা একটু মনে রাখেন এই সমস্ত দাবি দেওয়া পাকিস্তানি সরকার কোনোদিন মানবে না। আমাদের একমাত্র লক্ষ্য হলো স্বাধীনতা, এছাড়া এখান থেকে মুক্তি নেই। এই এই দাবিটা বলার পরে কিন্তু কমিউনিস্ট পার্টির যে খোকা রায় এবং মনি সিং ছিলেন, খোকা রায় তার বইতে উল্লেখ করে গেছেন যে এই মৌলিক প্রশ্নে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম, এটা কিভাবে উল্লেখ করব। এইভাবে কিন্তু উনার মনে উনার মনে কিন্তু স্বাধীনতার জিনিসটা উনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন কিভাবে। এরপরে ১৯৬৫ সালে যখন পাক ভারত যুদ্ধ হয়, পাক ভারত যুদ্ধের ১৭ দিনের যুদ্ধে আমাদের সবার বঙ্গবন্ধুর চোখ খুলে গেল যে এই পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত। আমার মনে আছে সেখানে ক্যান্টনমেন্টের কোনো প্রস্তুতি নাই, কয়েকটা ট্যাঙ্ক মাত্র, আর কিচ্ছু নাই। আমরা চিন্তা করলাম যদি ভারত যদি আমাদের পূর্ব পাকিস্তান আক্রমণ করে তাহলে আমরা কিভাবে আমাদের রক্ষা হবে, কোনো কিচ্ছু নাই। তখন বোঝা গেল যে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিরা তাদের নিরাপত্তা নিয়ে তার নিয়ে পাকিস্তানিদের সরকারের কোনো চিন্তা নাই। তখন কিন্তু আইয়ুব খান আমি বলে রাখি, আইয়ুব খান ছিল কনভেনশন মুসলিম লীগের নেতা, মানে সমর্থিত সরকার, একটা সামরিক সরকার বলা যায়। সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধের পরে, পাক ভারত যুদ্ধের পরে উনি চিন্তা করলেন আর দেরি নয়, আমাকে স্বাধীনতার জন্য একটা পথ খুঁজতে হবে। সেই পথ খোঁজার জন্য উনি কিছু নেতৃবৃন্দের সাথে, কিছু অর্থনীতিবিদদের সাথে আলাপ করে তার এই যুদ্ধের শেষে ৫% মধ্যেই কিন্তু ১৯৬৬ সালের ৫ এবং ৬ ফেব্রুয়ারি যখন লাহোরে উনি বিরোধী দল আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগ আইয়ুব খানের বিরুদ্ধে কাউন্সিল মুসলিম লীগ সহ নেজাম ইসলামী সহ অন্যান্য বিরোধী দলগুলা আন্দোলন করছিলেন কিভাবে সামরিক শাসক আইয়ুব খান থেকে মুক্তি পাওয়া যায়। সেই একটি সভায় উনি নিয়ে গেলেন তাজউদ্দিন সাহেব
সহ তার নেতৃবৃন্দকে নিয়ে গেলেন, আমাদের মানিক মিয়া তাদেরকে নিয়ে গেলেন যে একটা ৬ দফা দিলেন। কিন্তু বিরোধী দলের সেই সবার মধ্যে এই ৬ দফাটা তারা মানে নাই। তারা বলছে না এটা দেওয়া যাবে না। এটা পাকিস্তান ভাঙ্গার পাকিস্তান প্রতি একটা চ্যালেঞ্জ। এরকম দফা আমরা মানতে পারব না। তখন ওখান থেকে কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের যারা ছিলেন তারা ওখান থেকে ওয়াক আউট করে চলে আসছেন সেই বিরোধী দলের সবাই। আইসে উনি সেখানেই কিন্তু এই ৫ই তারিখ ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি উনি পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে কিন্তু সংবাদ সম্মেলন করে এই ৬ দফা প্রথম উনি ঘোষণা করলেন। ৬ দফা এই ঘোষণা করার সাথে সাথেই কিন্তু বিরাট মিশ্র প্রতিক্রিয়া শুরু হইল। আমাদের মনে আছে এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে সরকার তো সবচেয়ে বললেন যে এটা একটা পাকিস্তান বাংলার ষড়যন্ত্র। শেখ মুজিব শুরু করে দিয়েছে। এবং এমনকি উনার দলের যে সিনিয়র নেতা তখন কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আবার একটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগ ছিলেন। সে নিখিল পাকিস্তানের আওয়ামী লীগ ছিলেন নওয়াবজাদা নসরুল্লাহ খান এবং নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন অ্যাডভোকেট জহিরুদ্দিন। উনি পূর্ব পাকিস্তানের লোক ছিলেন এবং তারা এটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের তারা বলছে নো নো এটা দেওয়া যাবে না, এটা আমরা মানতে পারি না। সুতরাং তখন করলো কি, তখন বঙ্গবন্ধু বুঝলেন তো মুশকিল, উনি দেশে পূর্ব পাকিস্তানে ফিরে আসলেন। ফিরে এসে উনি ছাত্রলীগের সাথে এই যে তুফাইল ভাইয়ের কথা আসছে, ছাত্রলীগের সাথে নেতৃত্বের সাথে আলাপ করলেন। ছাত্রলীগের নেতৃত্ব এই ৬ দফাকে অত্যন্ত সাদরে গ্রহণ করলেন। হ্যাঁ, এখানে তো আমাদের স্বাধিকারের কথা আছে, আমাদের স্বাতন্ত্র্যের কথা আছে এবং এইভাবেই কিন্তু এবং উনি আওয়ামী লীগের ইয়ং নেতৃত্বের সাথে আলাপ করলেন। আলাপ করার পরে তারাও বললেন যে হ্যাঁ, অবশ্যই এটার মধ্যে আমাদের একটা স্বাধীনতা, আমাদের স্বাধিকারের কথা আছে, আমাদের স্বাতন্ত্র্যের কথা আছে, অর্থনৈতিক বৈষম্যের কথা আছে। আমরা এটা অবশ্যই মানি। কিন্তু আওয়ামী লীগের সিনিয়র যারা নেতা ছিলেন পূর্ব পাকিস্তানের, যেমন আতাউর রহমান খান অত্যন্ত একজন সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের, উনি পূর্ব পাকিস্তানের একসময় মুখ্যমন্ত্রী ছিলেন। আব্দুল সালাম খান বঙ্গবন্ধুরই আত্মীয়, উনি তারা কিন্তু এটা মানেন নাই। আব্দুর রশিদ তর্কবাগীশ উনি যখন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন সাধারণ সম্পাদক, উনিও বললেন যে না আমি ৬ দফা নাই। তখন বঙ্গবন্ধু কি করলেন? তখন দেখলেন যে মুশকিল, সিনিয়র নেতৃবৃন্দ এভাবে করছে তাহলে আমি কিভাবে আগায় নেব? উনি তখন কাউন্সিল ডাকলেন। বঙ্গবন্ধুর ১৯৬৬ সালের মার্চ মাসে ইডেন হোটেলে মতিঝিলে। সে কাউন্সিলে উনি ৬ দফার বিশ্লেষণ দিলেন। এর আগে উনি পুস্তিকা সহকারীরা প্রকাশ করছেন, সব জায়গায় আছে পুস্তিকা, সারা দেশে ছড়াই দিয়েছেন। আমার সঞ্চালক এটা বলেছেন, আপনারা শুনেছেন। সুতরাং এই কাউন্সিলের ইডেন হোটেলের এই কাউন্সিলে ৬ দফা সেখানে প্রায় ১৪০০-র উপরে কাউন্সিলর উপস্থিত ছিলেন। তারা কিন্তু এটা মেনে নিয়েছেন। তারা এটাকে প্রথম গ্রহণ করেছেন এবং তখন বঙ্গবন্ধুকে ওই সভায়, যেহেতু আব্দুর রশিদ তর্কবাগীশ সভাপতি ছিলেন, উনি আর রাজি নন, উনাকে বাদ দিয়ে বঙ্গবন্ধু সভাপতি হলেন এবং তাজউদ্দিন আহমদকে সেক্রেটারি সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের নতুন কমিটি করলেন ১৯৬৬ সালের মার্চ মাসে। এই নতুন কমিটি করার পরে বঙ্গবন্ধু এই নেতৃবৃন্দকে নিয়ে সারা দেশ চষে বেড়াতে শুরু করলেন। উনি ৩৫ দিনে ৩২টা জনসভা করলেন এবং আমাদের মনে আছে এই জনসভাগুলো উনি যাওয়ার পথে কি হয়েছে, উনি খুলনায় জনসভা করছেন ১৭ এপ্রিল ১৯৬৬। ওখানে উনি আসার পথে ওনাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে উনি পরের দিন সকালে যশোয়ার মহকুমা হাকিম আদালত থেকে বেল নিয়েছেন, জামিন নিয়েছেন। বেল নিয়ে আবার সিলেটে চলে গেছেন। সিলেট জনসভা করে আসার সাথে সাথে রাস্তায় আবার ওনাকে গ্রেপ্তার করছে। উনি আবার পরের দিন সকালে আবার বেল নিয়ে আবার ময়মনসিংহে গেছেন। এইভাবে উনি ৩৫ দিনে ৩২টা জনসভা করছেন। অর্থাৎ জেল জুলুম হুলিয়া উনি এক মুহূর্ত বিশ্রাম করেন নাই। প্রত্যেকটা জিনিস তড়িৎ গতিতে উনি করে সারা দেশ, তখন ছিল ১৭টি জেলা, সারা দেশ উনি চষে বেড়াচ্ছেন এবং সর্বশেষ ১৯৬৬ সালের ৮ই মে ৩২তম জনসভা উনি গেছিলেন নারায়ণগঞ্জের চাষারায়। সেখানে শ্রমিকরা তাকে পাটের মালা দিয়ে, গলার মালা দিয়ে ভূষিত করে তাকে সম্মান জানাইছে এবং ৬ দফার প্রতি সমর্থন জানাইছেন। সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে যখন উনি বাসায় আসলেন, রাত ১টার সময় ওনাকে দেশরক্ষা আইনে, ওনাকে অজামিনযোগ্য দেশরক্ষা আইনে গ্রেপ্তার করে নিয়ে যান। উনি ৩৩ মাস বঙ্গবন্ধু জেলে ছিলেন এবং এই তার পরিপ্রেক্ষিতে তাজউদ্দিন সহ অনেক, মিজানুর রহমান সহ সব নেতা, আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার শুরু করলেন। তখন ১৩ই মে
একটা প্রতিবাদ সভা করলেন আওয়ামী লীগের নেতৃত্বে। তারপর আরো গ্রেপ্তার অভিযান বেড়ে গেলেন এবং এরপরে দেখা যাচ্ছে আমেনা বেগম নামে একজন মহিলা ছিলেন, উনি শুধু আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন, আর সব নেতারা, উনি মহিলা দিকে হয়তো উনাকে ধরেন নাই, আর সব নেতাদেরকে, যত ধরনের নেতা সব নেতাদেরকে ধরে জেলে নিয়ে গেছেন। এমনই পরিপ্রেক্ষিতে এই ৬ দফা বাস্তবায়নের জন্য এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ৭ই জুন হরতালের ঘোষণা দেওয়া হয়। সেই হরতালে আমরা সঞ্চালক অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, সেখানে স্বতঃস্ফূর্ত হরতাল, আমার মনে আছে সে ৭ জনের কথা, শত স্কুল কলেজ সমস্ত, আমি আমার মনে আছে আমি এই মিছিল করতে যাইয়া পুলিশের একটা বাড়ি খেয়েছিলাম। এটা আজকে আমার জীবনের এই প্রথম স্মৃতি পুলিশের বাড়ি খাওয়ার। তো এই সুতরাং এই ৭ই জুন হরতাল, স্বতঃস্ফূর্ত হরতালের মধ্যে পুলিশের গুলিতে শ্রমিক নেতা তেজগাঁও শ্রমিক নেতা মনু মিয়া, আদমজীর শ্রমিক নেতা মুজিবুল্লাহ সহ প্রায় ১১ থেকে ১২ জন আত্মাহুতি দিয়ে তাদেরকে হত্যা করা হয়। তাদের প্রাণের বিনিময়ে, তাদের তাজা রক্তের বিনিময়ে কিন্তু এই ৭ই জুন থেকে ৬ দফার বাস্তবায়ন শুরু হয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি বলে শেষ করব, লম্বা হয়ে যাচ্ছে। এই ৬ দফাকে বানচাল করার জন্য, এই জিনিসটা জানা দরকার ইতিহাসে, ৬ দফা বানচাল করার জন্য আইয়ুব খান যেমন সর্বোচ্চ শক্তি নিয়োগ করছেন, তেমনি ভাবে আমাদের বিরোধী দলগুলো, আজকে জামাত ইসলাম, মুসলিম লীগ, ভাসানী বা মৌলানা ভাসানী অত্যন্ত জনদরদী নেতা, উনিও আইয়ুব খানের ফাঁদে পা দিলেন। উনি মৌলানা আইয়ুব খান আর ভুট্টু মৌলানা ভাসানীকে ফোন করলেন যে ৬ দফা তো পাকিস্তান ব্যাংকে যাবে, এটা রক্ষা করেন। তখন মৌলানা ভাসানী শর্ত দিলেন, আমি ৬ দফার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমার নেতৃবৃন্দ যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তখন আইয়ুব খান তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মৌলানা ভাসানীও এই ৬ দফার বিরুদ্ধে লেগে গেলেন। অর্থাৎ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, সরকার, বিরোধী দলের সব মোটামুটি ভাবে বেশিরভাগ নেতৃবৃন্দ, মুসলিম লীগ, নেজাম ইসলামী, জামাত ইসলামী এবং এই মৌলানা ভাসানী সবাই মিলে ৬ দফার বিরুদ্ধে লাগলেন। একমাত্র তখন ভরসা ছিল জনগণ। এই জনগণই কিন্তু এই কঠিন বিপদে ৬ দফাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে ১৯৬৮ সালে তখন কোনোভাবে আর ৬ দফাকে দামানো যায় না, এবং এমনও চেষ্টা করা হয়েছে সরকার থেকে বঙ্গবন্ধু বাদ দিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ করার জন্য চেষ্টা করা হয়েছে, সেটাও যখন সফল হয় নাই, তখন বঙ্গবন্ধু ১৯৬৮ সালের ১৭ই জানুয়ারি বঙ্গবন্ধুকে জেল গেট থেকে মুক্তি দিয়ে একটা সামরিক প্রিজন ভ্যানে করে ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছিলেন। তখন বঙ্গবন্ধু যখন জেল গেট থেকে মুক্তি দেওয়া, যখন সামরিক প্রিজন ভ্যানে বঙ্গবন্ধুকে তোলা হয়, তখন বঙ্গবন্ধু বুঝলেন যে সামনে আরো কঠিন দিন আছে। উনি মাটি ছুঁয়ে বলছিলেন, হে মাটি, আমি তোমায় ভালোবাসি, আমার যখনই যদি আমার মৃত্যু হয়, আমার যেখানেই মৃত্যু হোক, আমাকে তুমি বাংলার মাটিতে আমার কবরটা দেওয়ার ব্যবস্থা করো। এই দোয়া করে উনি প্রিজন ভ্যানে উঠলেন। ১৯৬৮ সালের ১৯শে জুন বঙ্গবন্ধুকে ১ নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিব, মামলার নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব, আর সরকারি পক্ষ এটাকে বলতো আগরতলা ষড়যন্ত্র মামলা, আর বঙ্গবন্ধু এটার নাম দিছিলেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা। সেই মামলা দিয়ে তাদেরকে কণ্ঠরোধ করার জন্য, বঙ্গবন্ধু সহ কণ্ঠরোধ করার জন্য করার পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালের ৪টা জানুয়ারি ডাকসুর বিপি তুফাইল আহমদের নেতৃত্বে ১০ সদস্যের ৪টি সংগঠনের ৮ জন নেতা, ডাকসুর বিপিজিএস ১০ সদস্যের একটা ছাত্র সর্বদলীয় সংগ্রাম পরিষদ করা হয়। তারা ১৭ই জানুয়ারি ১৯৬৯ প্রথম কর্মসূচি দেয় এই রাজবন্দির মুক্তি, আরো তার সাথে ৬ দফার সাথে আরো ৫টা দফা, ছাত্রদের ৫টা দফা মিলিয়ে ১১ দফার দাবিতে তারা প্রথম কর্মসূচি দেয় ১৯৬৯ সালের ১৭ই জানুয়ারি। সেই কর্মসূচিতে আমার এখনো মনে আছে ৫০০ ছাত্র মাত্র। তখন চিন্তা করা হলো, এই ৫০০ ছাত্র কর্মসূচি সর্বদলীয়, তাহলে কিভাবে আন্দোলন সাকসেস পাবে? আমি চোখে এখনো মনে হয় এই ১৮, ১৯, ২০, ২০শে জানুয়ারি আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে যখন তাকে হত্যা করা হইল,
ডিবির থেকে যখন পিঁপড়ার মতন মানুষ রাস্তায় বার হইতে শুরু হলো, এই আসাদুজ্জামান আজাদ, যার নামে আইয়ুব গেটের নাম পরিবর্তনে আসাদ গেট করা হয়েছে, এবং 21, 22, 23 কর্মসূচি দেওয়া হলো, 24 তারিখ চূড়ান্ত কর্মসূচি দেওয়া হলো। মানুষ সেই 500 মানুষ ছিল এক সপ্তাহ আগে 17 জানুয়ারি, আর এক সপ্তাহের মধ্যে হাজার, শতে হাজার, লাখো লাখো লোক 24শে জানুয়ারি সারা ঢাকা রাজপথ একেবারে ভরে গেল, মানুষের লোকারণ্য হয়ে গেল। সেখানে মতিউর থেকে আরম্ভ করে রুস্তম, তাদের অনেকে আত্মহত্যা দিল। এরপরে 21শে, আমি সংক্ষেপ করছি, 21শে ফেব্রুয়ারি এই ছাত্র সংগ্রাম পরিষদ থেকে আলটিমেটাম দেওয়া হইলো, 24 ঘন্টার মধ্যে যদি এই যে তাদের আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা না হয়, রাজবন্দীদের মুক্তি দেওয়া না হয়, তাহলে 24 ঘন্টার পরে সমস্ত পূর্ব পাকিস্তানের সবকিছু অচল করে দেওয়া হবে। এই হুমকি দেওয়ার পরে 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার করা হয়, রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়, বঙ্গবন্ধু তখন উনি শেখ মুজিব সহ সবাই মুক্তি পান। 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে 10 লক্ষ লোকের সবাই ওনাকে কৃতজ্ঞ চিত্তে বাংলার বন্ধু বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সেই 69-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তি পায়, রাজবন্দীরা মুক্তি পায়, আগরতলা ষড়যন্ত্র মুক্তি পায়। আরেকটি মাইল ফলক স্বাধীনতা সংগ্রামের মাইল ফলক। এরই ধারাবাহিকতায় আইয়ুব খানের পতন ঘটে, ইয়াহিয়া খান ক্ষমতায় আসে, নির্বাচন দিতে বাধ্য হয়, 70-এর নির্বাচন হয়, নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। আমি এই কথা বলেই আরেক 30 সেকেন্ড নেব, আমি দুঃখিত, যে আমাদের এই যে জাতীয় স্মৃতিসৌধে যে আমাদের 7টি স্তম্ভ আছে, 7টি স্তম্ভ একটা ধাপের ধাপ আপনারা গণবেন যারা, এই 7টি স্তম্ভ হলো আমাদের মুক্তি সংগ্রামের 7টির ইতিহাস। প্রথম ইতিহাস 1952 সালের শহীদদের আত্মত্যাগ, দ্বিতীয় ইতিহাস 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন, তৃতীয় স্তম্ভ 1962 সালের শিক্ষা আন্দোলন, চতুর্থ স্তম্ভ 1966 সালের 6 দফা আন্দোলন, পঞ্চম স্তম্ভ 1969-এর গণঅভ্যুত্থানের আন্দোলন, ষষ্ঠ স্তম্ভ 1970-এর ঐতিহাসিক নির্বাচন, এবং সর্বশেষ সপ্তম স্তম্ভ 1971 সালের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন। তাই আজকের এই 7ই জুনের এই 6 দফা দিবস ছিল বাঙালির মুক্তি সনদের প্রাথমিক একটি সনদ। মুক্তির লক্ষ্যে এই সনদ তৈরি করেছিলেন বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি অনেক লম্বা বক্তব্য করলাম, আমি আপাতত এখানে থামছি। অসংখ্য ধন্যবাদ আওয়াল ভাই, মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। যখন ব্যাক স্টুডিওতে আমরা যখন শুরু করেছিলাম তখন আওয়াল ভাই বলছিলেন আমি আসলে এত গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা জিজ্ঞেস করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু উনি এত ধারাবাহিক ভাবে এত গুছিয়ে পুরো ইতিহাসটা আমাদের সামনে হাজির করলেন, আমি মোটামুটি আমার মনে হচ্ছিল পুরো ইতিহাস আমি চোখের সামনে রিলের মতো দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আওয়াল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার একটু ডক্টর নরেন তামান্নার কাছে যাব। নরেন আপু, আওয়াল ভাই অলরেডি উল্লেখ করেছেন যে 6 দফা বাঙালির প্রাথমিক মুক্তির সনদ, এবং তোফায়েল আহমেদের কথা বারবার এসছে। তোফায়েল আহমেদের অনেকগুলো আর্টিকেল আমি রিসেন্ট সময়ে পড়লাম, ওনার লেখায় উনি বারবার করে এটা বলছেন, এবং উনি বেশ কয়েকটা জায়গায় সরাসরি বঙ্গবন্ধুকে কোট করছেন, বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন চলাকালীন বিভিন্ন বক্তৃতাদি। সেখানে উনি উল্লেখ করেছেন যে বঙ্গবন্ধু নিজের মুখেও 6 দফাকে বাঙালির মুক্তি সনদ বলেছেন। এবার সনদ শব্দটা যখন আমরা ইদানিং সময়ে শুনছি, সনদটা খুবই একটা বহুল চর্চিত প্রচলিত একটা শব্দ হয়ে দাঁড়িয়েছে আমাদের জাতীয় জীবনে। একটা রাজনৈতিক কর্মসূচি বা একটা দাবিনামা কখন সনদে পরিণত হতে পারে, সনদ কত রকমের হতে পারে, আপনি একজন আইনজ্ঞ হিসেবে একটু ছোট করে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ আনুপ, এবং এতক্ষণ আমিও আসলে খুব মন্ত্রমুগ্ধের মতো আওয়াল ভাইয়ের কথা শুনছিলাম। তো আসলে আওয়াল ভাই তো আমাদেরকে পুরো হিস্ট্রিটা বললেন। আমি একটু ছোট করে একটুখানি যোগ করি যে 6 দফা ঘোষণার পরে ন্যাপের পূর্ব পাকিস্তানের প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ একবার বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এই যে 6 দফা দিলেন তার মূল কথাটা কি? তখন বঙ্গবন্ধু তার খুব স্বভাবসুলভ যে আঞ্চলিক ভাষায় সেই প্রশ্নটার উত্তর দিয়েছিলেন। উনি বলেছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই, একটু ঘুরাইয়া কইলাম।
এবং ঘুরিয়ে বলা এই ১ দফা হলো আসলে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অর্থাৎ আমাদের স্বাধীনতা। তো আমি পড়ছিলাম যে আ আ সৈয়দ শামসুল হককে, সাহিত্যিক সৈয়দ শামসুল হককে একবার বঙ্গবন্ধু বলেছিলেন যে ৬ দফার মানে আসলে উনার কাছে খুবই সিম্পল যে, "কত নিছো, কত দিবা, কবে যাবা?" এইটা হচ্ছে আসলে ৬ দফার মূল কথা। এখন ৬ দফা কিন্তু এটা আমরা আওয়াল ভাইয়ের মানে বক্তব্য থেকেও যেটা বুঝলাম, ৬ দফা কিন্তু আসলে হঠাৎ করে যে আকাশ থেকে পড়েছে একদিন সেরকম না। মানে দীর্ঘদিন ধরে যে স্বায়ত্তশাসনের দাবি এবং একটা ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু এটার একটা তাত্ত্বিক যে ভিত সেটা তৈরি হয়েছিল। এবং এটার একটা দীর্ঘদিনের প্রস্তুতি আছে। তো সেগুলোর যে মাইল ফলকগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি শুনেছি এতক্ষণ আওয়াল ভাইয়ের কাছে। তো একই সাথে আ আমার কাছে মনে হয় যে এইটার একটা খুব ইন্টারেস্টিং দিক যেটা আমার কাছে মনে হয় যে এটা স্বাধিকারের দাবিতে রাজনীতিবিদদের সাথে অর্থনীতিবিদদের একটা খুব অ্যামেজিং একটা হাত ধরাধরি কিন্তু এই ৬ দফা। এবং এটা চোখে আঙ্গুল দিয়ে কিন্তু কি দেখিয়েছে? দেখিয়েছে যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কিভাবে শোষণ করছিল, কিভাবে তাদেরকে একটা কলোনির মতো হিসেবে ট্রিট করছিল। তো এইটা আমার চোখে আমার কাছে মনে হয় যে ৬ দফার সবচাইতে মানে গুরুত্বপূর্ণ দিকটা। এখন আমি একটু আনুপ তোমার প্রশ্নটাতে যাই যে একটা সনদ কখন সনদ হয়ে ওঠে এবং কি ধরনের সনদ হতে পারে? তো আমরা যেটা আমাদের প্রেক্ষাপটে এখন আজকের প্রেক্ষাপটে এবং পার্টিকুলারলি আজকে দিনের প্রেক্ষাপটে যেই চার্টার গুলোর মধ্যে কিছু তো আছে কনস্টিটিউশনাল চার্টার, কিছু আছে যেটাকে আমরা বলি পিপলস চার্টার। তো একটা রাষ্ট্র গঠনের জন্য পিপলস চার্টার এর কিন্তু ভূমিকাটা অত্যন্ত বেশি। এবং এই পিপলস চার্টার বলতে আ মানে একটা জ সনদ তখনই প্রকৃত অর্থে জনগণের সনদে পরিণত হয় যখন আমার কাছে মনে হয় যে সেটার বৈধতা, সেটার গ্রহণযোগ্যতা এবং সেইটার নৈতিক শক্তি যেটা, সেটা যখন জনগণের কাছ থেকে আসে তখন আমরা সেটাকে বলতে পারি যে এটা জনমানুষের সনদ বা পিপলস চার্টার। তো কয়েকটা জিনিস আমি একটু যদি আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি যে একটা জনসাধারণের সনদ হয়ে ওঠা, একটা সার্বজনীন সনদ হয়ে ওঠার মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? চিহ্নগুলো কি? একটা তো হচ্ছে আ পপুলার ওনারশিপ জনগণের মালিকানা থাকতে হবে। মানে জনগণকে মনে করতে হবে যে এটা তাদের দলিল। মানে কোন শাসক গোষ্ঠী বা কোন রাজনৈতিক দল এইটা চাপিয়ে দিচ্ছে তাদের উপর সেটা কিন্তু কখনো জনগণের সনদ হয় না। দ্বিতীয়টা হচ্ছে যে জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ বা এক ধরনের পার্টিসিপেশন বা এন্ডোর্সমেন্ট বলতে পারি। তো কোনো দলিলকে যখন আমরা দেখি যে কোনো গণ আন্দোলন বা কোনো সুস্পষ্ট গণসমর্থনের মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু তার আ একটা সিম্পল ডকুমেন্ট থেকে এটা জনগণের সনদ হয়ে ওঠার দাবিটা কিন্তু শক্তিশালী হয়। তৃতীয়তটা হচ্ছে এই যেকোনো সনদ জনগণের সনদ হয়ে ওঠা, সার্বজনীন সনদ হয়ে ওঠার জন্য এটাকে একটা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হতে হয়। তাই না? কারণ একটা পিপলস চার্টার কি করে? সাধারণত একটা জনগোষ্ঠীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে তাদের যে একটা কালেকটিভ যে একটা প্রত্যাশা, একটা সম্মিলিত প্রত্যাশা সেটাকে কিন্তু সেই দলিলটা ধারণ করে। আর সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিসগুলোর একটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী যে একটা জনস্বীকৃতি, এটা কিন্তু তার বৈধতার একটা মূল বিষয়। মানে দীর্ঘমেয়াদে আ জনগণ একটা আ রাষ্ট্রের জনগণ এটাকে নিজের বলে ভাবে কিনা সেটার উপরেও কিন্তু এই একটা একটা সিম্পল ডকুমেন্টের একটা পিপলস চার্টার হয়ে ওঠাটা ডিপেন্ড করে। তো মানে মূল কথাটা হচ্ছে একটা দলিল সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আ সেটা পিপলস চার্টার হয়ে যায় না। ইভেন সেটা যদি একটা খুব ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন দলিলও হয় তাহলেও কিন্তু সেটা পিপলস চার্টার হয়ে যায় না। একটা চার্টার তখনই পিপলস চার্টার হয় যখন সেটা জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের স্বীকৃতির ভিত্তিতে সেটা টিকে থাকে। এখন আমরা যদি একটা উদাহরণ হিসাবে বলি, সেটা আজকের দিনটা এটা সবচাইতে ভালো উদাহরণ। ৬ দফা তার সবচাইতে ভালো উদাহরণ। কারণ হচ্ছে ৬ দফা আ শুধু মুক্তির সনদ বাংলাদেশে তাই না, এটা একটা সর্ব অর্থেই একটা পিপলস চার্টার। কেন? কারণ প্রথমত ৬ দফা কিন্তু কোনো রাষ্ট্রীয় বা সাংবিধানিক দলিল ছিল না। এটা ছিল পূর্ব বাংলার জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক দাবির একটা সংক্ষিপ্ত রূপরেখা। অর্থাৎ এটা রাষ্ট্র পরিচালনার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের জন্য কিন্তু প্রণীত হয়েছিল।
আর দ্বিতীয়তটা হচ্ছে ৬ দফা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের মানে একটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কোনো ৬ দফা নয়, কোনো দলিল না। এটা খুব দ্রুত একটা মাস পপুলার মুভমেন্ট এর একটা কিন্তু ভিত্তি হয়ে ওঠে। আপু আর একটু সরি। কিছুক্ষণ আগে আমরা যে আলাপটা শুনলাম আওয়াল ভাইয়ের, ওখানে হ্যাঁ। আওয়াল ভাই কিন্তু উল্লেখ করলেন যে ৬ দফা এমনকি যখন উত্থাপিত হয়েছে তখন এটা ঠিক আওয়ামী লীগের পক্ষ আমার থেকে না, ছিল। এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। হ্যাঁ, এইটারই এটা সার্বজনীন চেহারাটা যেটা পিপলস চার্টার হয়ে ওঠার এটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। যে ৬৬ সালে এটা ঘোষিত হওয়ার পরে তো আমরা যা পড়েছি যে পাকিস্তান এবং আওয়াল ভাইও সেটা বললেন যে পাকিস্তানি রাষ্ট্রযন্ত্র এটাকে যতভাবে দমন করা সম্ভব চেষ্টা করেছে। কিন্তু করতে পারেনি কারণ সাধারণ মানুষ এই দেশে পূর্ব বাংলার সাধারণ মানুষ ছাত্র সমাজ, শ্রমিক, কৃষক, পেশাজীবী প্রতিটা স্তরের মানুষ ধীরে, ধীরে কি করেছে এটাকে নিজেদের দাবিপত্র হিসেবে কিন্তু গ্রহণ করতে শুরু করেছে। এবং বঙ্গবন্ধু নিজেও কিন্তু ৬ দফাকে সবসময় জনগণের মুক্তির কর্মসূচি হিসাবে উপস্থাপন করেছে। মানে আওয়ামী লীগের দলীয় ইশতেহার হিসেবে কিন্তু এটাকে প্রচার করেননি। আ তো ইতিহাসের বিচারে ৬ দফা ছিল বাঙালি জাতির একটা সম্মিলিত আকাঙ্ক্ষার প্রকাশ। তো অনেক ইতিহাসবিদ এটাকে ম্যাগনা কার্টা আ বলেছেন বা বাঙালির মুক্তির সনদ তো তোফায়েল আহমেদও বলেছেন এবং আরো অনেকেই বলেছেন। এটা আ কারণ এইটা ৬ দফা বাঙালির একটা যে স্বাধিকার আন্দোলন সেটার কিন্তু কেন্দ্রীয় দলিলে পরিণত হয়েছিল। তো এইটা হচ্ছে এই কারণেই আমি মনে করি যে মানে একটা পিপলস চার্টার আমি মোটামুটি একটু ব্যাখ্যা করলাম যে পিপলস চার্টার এবং ৬ দফা কেন সেটাকে পূরণ করে সেই শর্তগুলোকে এইটা আ আম আম আমি আমার কাছে এটাই মনে হয়। আ অসংখ্য ধন্যবাদ নয়ন আপু। এই প্রসঙ্গে আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা আরেকটা ঐতিহাসিক দলিলের ব্যাপারেও সনদ শব্দটা ব্যবহৃত হতে দেখেছি। আ আ বেশ কিছু অফিসিয়াল আনঅফিসিয়াল আম আ যোগাযোগ এবং হচ্ছে যে সামাজিক মাধ্যমে এই আলাপটা আমরা চাউর হতে দেখলাম যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রটাকেও অনেক জায়গায় দেখলাম আ বাংলাদেশের জন্ম সনদ হিসেবে বা এই জাতীয় এক ধরনের টার্মিনোলজি ব্যবহার করা হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্রের ব্যাপারে। এখানে সনদ শব্দটার ব্যবহার কিভাবে হচ্ছে? আর এটা কি আসলে ঠিক গণসনদ বা হচ্ছে জনগণের সনদ বা পিপলস চার্টার এর যে ধারণাটার কথা আপনি বললেন সেটার সাথে সাযুজ্যপূর্ণ কিনা? আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আ আনুপ এটা ঠিক যে অনেকেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে আ বাংলাদেশের জন্ম সনদও বলেছে, আবার আমি কয়েক জায়গায় দেখেছি বার্থ সার্টিফিকেটও বলছে। তো আমি এটা বুঝতে পারি আনুপ যে এটা ঠিক কোন আবেগ থেকে এটা মানুষ বলছে। কারণ প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিঃসন্দেহে আমাদের ইতিহাসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। কোন সন্দেহ নেই। আ কিন্তু খুব স্ট্রিক্টলি স্পিকিং আমি আইনগত এবং যদি ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও এটাকে দেখি তাহলে এটাকে ঠিক আমি বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ বলতে একটু কিন্তু কেয়ারফুল থাকব। মানে আসলে হয়েছে কি আমরা তো ২৪ এর পর থেকে আ উম এই নিজেদের মন মতো ইতিহাসকে যে একটা লিখনের যে একটা প্রজেক্ট সেটা তো আমরা দেখছি। এখন সেই চেষ্টাটাকে প্রতিহত করতে হলে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ইতিহাসের প্রতি সৎ থেকে এবং আবেগে ভেসে না যেয়ে নির্মোহভাবে একে কিন্তু দেখতে হবে। এবং সেখানে যেই ঘটনা বা যেই দলিলের যেই গুরুত্ব এবং যেটি কাজ তাকে কিন্তু সেইভাবেই আমার মনে হয় তাকে সেইভাবে বিশেষায়িত করতে হয়। আ কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দলিলকেও যদি আমরা সে যেটা নিজেকে দাবি করেনি কখনো এবং সে সে যেটা নয়, সেই নামে বিশেষণে বিশেষিত করা শুরু করি না? তখন আসলে আমরা সেটাকে এক ধরনের সম্মান দেওয়ার পরিবর্তে আমরা আসলে সেটাকে অসম্মানিত করি। তো আমি সেই অ্যাঙ্গেল থেকেই বলছি যে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ দলিল তো বটেই। কিন্তু আমি এটাকে ঠিক লিগ্যালি এটাকে আমি বাংলাদেশের জন্ম সনদ আ বলব না। কেন বলব না? আমি আমার ব্যাখ্যাগুলো একটু দেই। কারণ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কিন্তু নিজেই বলছে যে এর কার্যকারিতা ২৬শে মার্চ ৭১ থেকে অর্থাৎ এই ঘোষণাপত্র বাংলাদেশকে সৃষ্টি করেছে এই কথাটি কিন্তু প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিজেও বলছে না। হুম, বরং সে এটা স্বীকার করছে যে স্বাধীনতার ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। হুম। মানে আমি যদি একটু বলতে চাই যে দ্য প্রোক্লেমেশন হচ্ছে ওয়াজ মোর আ কনফার্মেশন অফ দ্যাট রিয়ালিটি।
দেন দ্য ক্রিয়েশন অফ দ্যাট রিয়ালিটি। আমি রাইট। যদি বোঝাতে পারছি। তো হুম, মানে দলিলটাতে কিন্তু কোনো নতুন রাষ্ট্র সৃষ্টির কথা বলা হয়নি। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ব ঘোষিত ঘোষণাটাকে একটা প্রাতিষ্ঠানিক এবং আইনি স্বীকৃতি কিন্তু দিয়েছে এই দলিলটা। এবার আরেকটা জিনিস যেটা মানুষ বলে যেটা একটা বার্থ সার্টিফিকেট, বাংলাদেশের বার্থ সার্টিফিকেট। এখন এটা মনে রাখতে হবে যে বার্থ সার্টিফিকেট কিন্তু জন্ম ঘটায় না। বার্থ সার্টিফিকেট জন্ম দেয় না। ইট রেকর্ডস অ্যান্ড সার্টিফাইজ এ বার্থ দ্যাট হ্যাজ অলরেডি টেকেন প্লেস। হুম, মানে একইভাবে বাংলাদেশের জন্ম হয়েছিল বাঙালি জনগণের যে এক্সারসাইজ অফ দ্য রাইট অফ সেলফ ডিটারমিনেশন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। আর আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের জন্মের মতো এই ঘটনাটিকে না মাত্র একটি মাত্র ডকুমেন্টের মধ্যে, নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট দ্যাট ডকুমেন্ট মাস্ট হ্যাভ বিন, কিন্তু এই ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্টের মধ্যে সীমাবদ্ধ করাটা হবে ইতিহাসকে একটু ওভার সিম্পলিফাই করা। ৬ দফা, ৬৯ এর গণ আন্দোলন, ৭০ এর নির্বাচন, আ ক্ষমতা হস্তান্তরের পাকিস্তানের ক্ষমতা হস্তান্তরের অস্বীকৃতি, ২৫শে মার্চের গণহত্যা, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার এবং আমাদের বিজয়, এই সবকিছু মিলেই কিন্তু বাংলাদেশের জন্ম। মানে ইফ উই সে মানে এমার্জেন্স অফ বাংলাদেশ অ্যাজ এ স্টেট, সেগুলো কিন্তু এগুলো সমস্ত ধারাবাহিক ঘটনাগুলোর একটা সমষ্টি। তো আমার কাছে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে প্রোক্লেমেশন কি? আমি বলব যে এটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর হচ্ছে বাংলাদেশের ওয়ার টাইম চার্টার। এটা একটা ওয়ার টাইমে অত্যন্ত ক্রান্তিকালে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার্টার। এটার মাধ্যমে বাংলাদেশ সরকারের সেই সময়কার সরকারের একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছিল এবং রাষ্ট্রপতি এবং সরকারের ক্ষমতা নির্ধারণ করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছিল। আচ্ছা। আর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে আমি একটু উল্লেখ করি। এটা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের বার্থ চার্টার হতো, জন্ম সনদ হতো, তাহলে আমরা কিন্তু আশা করতাম যে এটা ১৯৭২ সালের সংবিধানের অংশ হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয়নি। আ মানে বাংলাদেশের কনস্টিটিউশন ৭২ সালের কনস্টিটিউশন তো স্টুড অন ইটস ওন অথরিটি না? তো আর ডিরাইভিং ইটস লেজিটিমেসি ফ্রম কি? উই দ্য পিপল অফ বাংলাদেশ, তাই না? আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে কিন্তু সংবিধানের অংশ করা হয় অনেক পরে। সম্ভবত ২০১১ সালে 15th অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে, তাই না? সেটা প্রায় স্বাধীনতার কত বছর? প্রায় ৪০ বছর হয়ে গেল পর, হুম, তাই না? হুম। তো আমি বলব আ যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু একে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট বলার চেয়ে এটা বাংলাদেশের রাষ্ট্র গঠনের ফাউন্ডেশনাল ডকুমেন্টস এর একটি। এবং সেই মুক্তিযুদ্ধকালীন যে সরকার ছিল তার যেই আইনগত এবং সাংবিধানিক ভিত্তি, এইভাবে বলাটা বোধহয় আইনগত এবং ঐতিহাসিকভাবে অনেক বেশি প্রিসাইজ হবে এবং নির্মোহ হবে। আচ্ছা। এবং নয়ন আপু আমাকে কারেক্ট মি ইফ আই এম রং, আমি যদি ভুল হয় বুঝে দেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে হ্যাঁ, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স একটা আইনি চার্টার, ইটস আ হুম, লিগ্যাল চার্টার। অন দি আদার হ্যান্ড ৬ দফা একটা জনগণের চার্টার। জি। অর্থাৎ এটা একটা হুম, হ্যাঁ, পিপলস হ্যাঁ, গণসনদ। হ্যাঁ। তাই তো? আচ্ছা। এবার আইনি চার্টারের প্রসঙ্গে আমার আরেকটা চার্টারের কথা মনে পড়ল, সেটা হচ্ছে জুলাই চার্টার। আম জুলাই চার্টার কি ধরনের চার্টার? এবং এটা আসলে ঠিক আইনি চার্টার নাকি আসলে জনগণের সনদ? এই ব্যাপারে আপনার মতামত কি? যে শুরুতেই যেটা বলেছিলাম না অনুপ, যে একটা জিনিসকে তো তুমি চার্টার নাম দিয়ে দিলেই হয়ে গেল না? উম মানে সেটা তো অনেকগুলো পর্যায়ে সেটাকে ক্রস করতে হয়। তো হাউ ওয়াজ ইট মেড? এটা খুব ইম্পোর্টেন্ট। ম্যান্ডেট টা কি ছিল? হোয়াট ডাজ ইট সিক টু ডু? এটার স্কোপ কি? এটার অ্যাম্বিশন কি? আ এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা, হাউ ওয়াজ ইট গিভেন লেজিটিমেসি? এইটা খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন, তাই না? তো জুলাই সনদ নামের যে অশ্বডিম্বটা আছে, আমি এটাকে অশ্বডিম্ব বলতে হচ্ছে। কারণ এটা নিয়ে তি এটাকে যদি আমরা পিপলস চার্টার এর ইভেন বলার মতো ধৃষ্টতা কেউ পোষণ করে, তার প্রতি আমার ৩ টা আসলে মৌলিক প্রশ্ন আছে। ১ম প্রশ্নটা হচ্ছে এটা কিভাবে তৈরি হলো এই জুলাই চার্টার? তো আমরা তো এতক্ষণ আলাপ করলাম যে পিপলস চার্টার সাধারণত জনগণের ব্যাপক অংশগ্রহণ, প্রতিনিধিত্ব এবং ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু তৈরি হয়। তাই না? হু, হু। কিন্তু জুলাই সনদ প্রণয়নের ক্ষেত্রে আমরা কি দেখেছি? বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটা পুরো প্রক্রিয়ার বাইরে ছিল। এখন বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রাখার ফলাফলটা কি? একটা বৃহত্তম অংশকে জনগণের এর ফলাফলের মানে এটা এই প্রক্রিয়ার বাইরে রাখা। তো
দেশের একটা বড় রাজনৈতিক জনসমষ্টির মতামত সমর্থন বা কোনো আপত্তি থাকলে সেগুলো কিন্তু প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ এখানে ছিল না। শুধু তাই না, যারা ইভেন অংশগ্রহণও করেছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু সব বিষয়ে ঐক্যমত্য ছিল না। যদিও ওইটার নাম দেওয়া হয়েছিল সাম কাইন্ড অফ আলী রিয়াজের ঐক্যমত্য কমিশন। কিন্তু সেটা কোনো ঐক্যমত্য ছিল না কারো। যেটা আমরা বি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা এখন এবং বিভিন্ন দল বিএনপি না ওই সময়ও তো বিভিন্ন দল বিএনপি, বাম দলগুলো মনে আছে যে সেই সময় কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে হয় আপত্তি করেছে নইলে রিজার্ভেশন রেখেছিল। তো হুম। প্রশ্ন উঠতেই পারে যে এটা কি সত্যি একটা জাতীয় সনদ? মানে কোন বিচারে? নাকি আমার কাছে তো মনে হয় এটা আসলে কিছু রাজনৈতিক শক্তির মধ্যে একটা আসলে ছিল একটা রাজনৈতিক সমঝোতার চেষ্টা। বা আরো যদি আমি অ্যাকুরেট ডেসক্রিপশন খুঁজতে যাই তাহলে এটা হচ্ছে একটা রাজাকারী সমঝোতা। আসলে আমার কাছে মনে হয় যে ওই সংক্রান্ত মন মানসিকতার বা আদর্শিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা। আর দ্বিতীয়টা তাহলে এই হচ্ছে যে জুলাই সনদ কি অর্জন করতে চায়? তো জুলাই সনদ কেবল কিন্তু একটা প্রশাসনিক সংস্কারের প্রস্তাব দেয়নি। এটা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি নিয়ে একটা ব্যাপক পরিবর্তনের কথা কিন্তু সে বলে। অর্থাৎ এটা কোনো একটা সীমিত সংস্কার কর্মসূচি ছিল না। এটা মূলত একটা কনস্টিটিউশনাল রিডিজাইন প্রজেক্ট, তাই তো? রাইট। তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসে ম্যান্ডেটের। তো তথাকথিত জুলাই আন্দোলন যেটা আমরা শুনি সেটার সূচনা হয়েছিল আমরা সবাই মনে করতে পারি। আমাদের বাঙালির গোল্ডফিশ মেমোরি কিন্তু এতটাও নিশ্চয়ই ক্ষণস্থায়ী মেমোরি নয় আমাদের। আমাদের মনে আছে যে এই তথাকথিত জুলাই আন্দোলনের মূল দাবিটা কি ছিল? কোটা, তাই না? এখন সেই আন্দোলন, সেই কোটা আন্দোলন কি রাষ্ট্রের মৌলিক সাংবিধানিক কাঠামো পুনর্লিখনের কোন রকমের অনুমোদন দেয় এবং সেটাকে আমরা বলতে পারি যে এটা জনগণের কাছ থেকেই অনুমোদন এসেছে? নো, আসেনি। আর থার্ড যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এটা বৈধতা অর্জনের তাহলে চেষ্টাটা কিভাবে করল? প্রথমে তো এটা একটা অনৈক্য কমিশনের মাধ্যমে আলী রিয়াজের উম সেই অনৈক্য কমিশনের মাধ্যমে তারা কিছুদিন চা নাস্তা খেলো, আলাপ আলোচনা করলো। তারপর তারা সেটাকে একটা ফোর্সফুলি বৈধতা দেওয়ার চেষ্টা করলো। তো গণভোট, নির্বাচন সেগুলো নিয়ে আর কি বলবো? মানে এক আওয়ামী লীগ এক দেশের এগেইন বৃহত্তম আ রাজনৈতিক দল এবং তার মানে একটা বৃহত্তর জনগোষ্ঠী সেই নির্বাচনে অংশ নেয়নি। এবং সেই গণভোটের প্রক্রিয়া নিয়েও তো কত রকমের কথা আছে যে একটা সাংবিধানিক প্যাকেজ হিসাবে জনগণের সামনে এতগুলো দাবি উপস্থাপন করা হয়েছিল। এখন মানুষ ওটাতে আদৌ বুঝেছে কিনা? আমি আমি এটা একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি দেয়ার শুড বি a স্টাডি অন দিস যে কেউ কোনো বাংলাদেশের একটা জনগণ এই দাবি জুলাই সনদের মধ্যে কি আছে সেগুলো তারা আদৌ বুঝেছে কিনা? এগুলো নিয়ে তো আসলে সিরিয়াস কোয়েশ্চেন আছে। তো সমস্যা শুধু জুলাই সনদে কি লেখা আছে তাই নিয়ে না। এই প্রশ্ন হলো এটা মানে কে এটা লিখেছে? কার ম্যান্ডেটে লিখেছে? এবং জনগণ সত্যি এটাকে নিজেদের সনদ হিসাবে গ্রহণ করেছে কিনা? কারণ জুলাই সনদ তো এখন প্রায় মৃত। তাই না? আ মানে কোন প্রতিনিধিত্ব, সুস্পষ্ট ম্যান্ডেট, জনসমর্থন, দীর্ঘমেয়াদী জনশক্তি কোন একটা পরীক্ষাতেও কিন্তু এটা পাস করেনি। এবং এটা মানে একটা এখন অলমোস্ট আ ডেড থিং। মানে ইউনুস আলী রিয়াজের টেবিল থেকে যেটার শুরু, ইতিহাসের নর্দমায় তার শেষ হয়েছে। আমি এভাবেই জুলাই সনদকে দেখি। ধন্যবাদ নরেন আপু। আমি এই সূত্র ধরে আমাদের আসলে কনক্লুডিং রিমার্কের দিকে আস্তে আস্তে যেতে হবে। আমরা অনেক রকমের সনদ নিয়ে আলাপ করলাম। আমরা বাঙালির মুক্তির সনদ ৬ দফা নিয়ে আলাপ করেছি। আমরা পরবর্তী সময়ে আইনি চার্টার হিসেবে আমাদের যে ওয়ার টাইম চার্টারের কথা যেটা বললেন, বাংলাদেশের আম স্বাধীনতার ঘোষণাপত্র সেটা নিয়ে আলাপ করেছি। আমরা জুলাই চার্টার নিয়ে আলাপ করেছি। সর্বশেষ আমি যে আলাপটাতে থিতু হতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সনদ নিয়ে আমাদের আলাপ, চিন্তা এবং ভাবনাটাকে নিয়ে। বাংলাদেশ সনদটাকে আপনি ডক্টর নরিন তামান্না, প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল, আপনারা যারা আছেন আপনারা বাংলাদেশ সনদের ব্যাপারে ওয়াকিবহাল, এটার কার্যক্রমের সাথে জড়িত এবং এটার প্রচারের সাথেও জড়িত। আপনাদের কাছ থেকে জানতে চাই বাংলাদেশ সনদ ঠিক কি ধরনের চার্টার হয়ে উঠতে চায়, তার উদ্দেশ্যটা কি এবং তার সম্ভাবনা কতটুকু? আমি বলবো প্রথম। আম আউয়াল ভাই, আপনি, আমার মনে হয় নরিন আপু বলুক, আমি সব শেষে আউয়াল ভাইয়ের কাছ ঠিক থেকে আছে, শুনতে ঠিক চাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। তো একটা কথা আমরা মানে বাংলাদেশ সনদ আ আ আ এক প্রকাশিত হওয়ার পর থেকে অনেক রকমের আলোচনা আমরা শুনেছি এটাকে ঘিরে। তো একটা কথা আমরা শুনেছি যে এটা কি জুলাই সনদের কাউন্টার কিনা।
তথাকথিত জুলাই সনদের কাউন্টার কিনা? না। জুলাই সনদের মানে সেই তথাকথিত জুলাই সনদ আবির্ভূত হওয়ার বহু আগেই আসলে বাংলাদেশ সনদের কাজ শুরু হয়েছিল। তবে in one sense আমি মনে করি সেটা উদ্দেশ্য না হলেও at the end of the day সে কিন্তু একটা জুলাই সনদের একটা খুব চমৎকার কাউন্টার সে দিয়েছে। কিভাবে? সে পথ দেখিয়েছে যে জুলাই সনদ কোনোভাবেই সে দেখিয়েছে যে জুলাই সনদটা কোনোভাবেই আসলে পিপলস চার্টার নয়। এবং বাংলাদেশ সনদ পথ দেখিয়েছে যে একটা পিপলস চার্টার হতে হলে আসলে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং আসলে একটা পিপলস চার্টার কেমন হয় দেখতে। তো একটা কথা আমরা সবসময় শুনি না যে ক্ষমতাবানরা ইতিহাস লেখে। আমার কাছে মনে হয় যে ক্ষমতাবানরা আসলে ইতিহাস লিখতে চেষ্টা করে। আসলে ইতিহাসকে রচনা করে ক্ষমতাহীনরা এবং টিকিয়েও রাখে আসলে ক্ষমতাহীনরা। তো বাংলাদেশ সনদের ১ম জিনিসটা হচ্ছে এটা ক্ষমতাবানদের তৈরি সনদ নয়। কেউ ক্ষমতায় বসে থেকে, টেবিলে বসে থেকে একটা কিছু চাপিয়ে দেওয়া কিছু জিনিস তো নিয়ে আসলো, বিষয়টা এটা না। এটা ক্ষমতাহীনদের সনদ মানে আমজনতার সনদ। ২য় পার্থক্যটা হচ্ছে এটা ইতিহাসকে কিন্তু পুনর্লিখন করছে না। জুলাই সনদ যেমন ইতিহাসকে পুনর্লিখন করছে, বাংলাদেশ সনদ তা করছে না। বাংলাদেশ সনদ ঐতিহাসিক সত্যগুলোকে অ্যাফার্ম করছে এবং ৩য়টা হচ্ছে যে এটা আ সংবিধানকে বদলাতে চাচ্ছে না বাংলাদেশ সনদ, জুলাই সনদের মতো। বরং বাংলাদেশ সনদ সংবিধানের আমাদের ৭২ এর সংবিধানের মূলনীতিগুলোকে আসলে প্রতিষ্ঠিত করছে, রিঅ্যাফার্ম করছে। তো এর ম্যান্ডেট, কনটেন্ট, লেজিটিমেসি সবকিছুই পরিষ্কার। আর এটার মালিকানা সে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সনদ জনগণের উপর। মানে সে বলছে যে আমরা একটা লিভিং ডকুমেন্ট আ আপ এইটা মানুষ এটাকে নিজের করে নিলে এটা সে ধীরে, ধীরে পিপলস চার্টার হয়ে উঠবে। মানে একটা পিপলস চার্টার হয়ে ওঠার প্রক্রিয়াটা কিন্তু সে শুরু করেছে এবং সেই দিকে যাত্রা শুরু করেছে। এবং যে এইভাবে এটা হওয়া উচিত। তো আমি এতটুকুই বলব, আমি একটু আওয়াল ভাইয়ের কাছ থেকে শুনি এখন। আচ্ছা, আওয়াল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটু কিছু সাজুজ্য বর্ণনা করে দেই। এপ্রিল মাসের শেষের দিকে ঘোষিত হলো বাংলাদেশ সনদ। আজকে নিয়ে ৩ মাস হওয়ার পথে বাংলাদেশ সনদের এই যাত্রা। এবং এই যাত্রাপথে অসংখ্য মানুষ হচ্ছে নানান মতামত প্রকাশ করেছেন। এবং বাংলাদেশ সনদ যখন ঘোষিত হয়েছে, বাংলাদেশ সনদ কোনো দলীয় প্ল্যাটফর্মে ঘোষিত হয়নি। এটা একেবারেই স্বাধীন একটি প্ল্যাটফর্ম থেকে ঘোষিত হয়েছে। পরবর্তী সময়ে নানান রকমের রাজনৈতিক এবং অরাজনৈতিক সমালোচনা এবং আলোচনার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ সনদকে। বিভিন্ন রাজনৈতিক দল, জামাতে ইসলামী, বিএনপি, বাম দলগুলোর কাছ থেকে খুবই বাঁকা কথা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় আমরা রিপোর্টেড হতে দেখেছি বাংলাদেশ সনদ সম্পর্কে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এর বাইরেও আওয়ামী সমর্থক একটি গোষ্ঠীর কাছ থেকেও আমরা হচ্ছে সরাসরি বিরোধিতার সম্মুখীন হয়েছি বাংলাদেশ সনদ ঘোষিত হওয়ার পর থেকে। যেই ঘটনাক্রমটা আউয়াল ভাই ৬ দফার ক্ষেত্রে যখন বর্ণনা করছিলেন আমাদের সামনে, আমার কাছে, আমি চাই না এটাকে কোনোভাবেই একটার সাথে আরেকটার তুলনা হতেই পারে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ সনদ কিভাবে যেন হচ্ছে এই ধারাগুলো একটার পর একটা না চাইতেই অতিক্রম করছে। তো আউয়াল ভাই, ওই টোনে আমি আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই আগামী ৩-৪ মিনিটের মধ্যে একটু আপনি যদি বাংলাদেশ সনদ সম্পর্কে আপনার ধারণা এবং ভবিষ্যতের আলোকে আপনি বাংলাদেশ সনদকে কিভাবে করে দেখেন, সেটার একটা বর্ণনা যদি আপনি আমাদেরকে দেন, আপনার কাছে শুনে আমরা আজকে শেষ করব। হ্যাঁ, ধন্যবাদ অনব। আমি এটা এভাবেই আমি ব্যাখ্যা করতে চাই বাংলাদেশ সনদের প্রয়োজনীয়তাটা এবং গ্রহণযোগ্যতাটা কিভাবে জনগণের কাছে যাবে সেটার আলোকে করে আমি যদি বলি যে আমাদের যে ৬ দফার যে মূল মন্ত্র, স্বাধীনতার মূল মন্ত্র যাকে আমরা বলি, এই ৬ দফার যারা বিরোধিতা করেছিলেন তাদের উত্তরসূরিরাই আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। এটা একটা উল্লেখযোগ্য জিনিস কিন্তু আমি খেয়াল করার জন্য বলবো জনগণকে। কিভাবে? ওই ৬ দফার বিরোধিতা শুধু আইয়ুব খান সরকার করেন নাই। ওই ৬ দফার বিরোধিতা করেছিলেন মুসলিম লীগ, নেজাম ইসলামী, জামাত ইসলামী সহ বেশি তারা নাকি। আজকে জামাত ইসলামী বিরোধী দলে, আজকে মুসলিম লীগ মৌলানা ভাসানী বসে ৬ দফার বিরোধিতা করেছিলেন, আমি বলেছি। আর মৌলানা মুসলিম লীগ এবং ভাসানী ন্যাপের প্রাধান্য দিয়ে বিএনপি সৃষ্টি হয়েছে
78 সালে। কারণ 1979 সালের যে সংসদ নির্বাচন হয়েছে সেখানে 207টি আসন বিএনপি পায়। সেই আসনের 207 জন এমপি যদি তাদের রাজনৈতিক বিশ্লেষণ দেখা যায়, তার মধ্যে 63 জন হইল মুসলিম লীগ থেকে আগত এবং 36 জন হইল ভাসানী ন্যাপ থেকে আগত। আর ইউনাইটেড পিপুলস পার্টি থেকে এবং তাদের থেকে আগত 13 জন এবং নেজাম ইসলামী এবং পাকিস্তানপন্থী সামরিক কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তা মিলিয়ে হইল বিএনপির এই সংসদ, তখন 79 সালের সংসদ। অর্থাৎ বিএনপির যারা সৃষ্টি তারাও কিন্তু তাদের পূর্বসূরীরাও কিন্তু 6 দফাকে বিরোধিতা করেছিলেন। অর্থাৎ আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে বিএনপি এবং জামাত, তাদের পূর্বসূরীরা এই 6 দফাকে তারা মানতে পারে নাই। এই জন্য বলবো এই আজকে রাষ্ট্রীয় যে কাঠামো চলছে, রাষ্ট্রীয় যে অবস্থা, সেটার থেকে পরিবর্তন করার জন্য এই যে 6 দফার আলোকে দেশকে আবার নেওয়ার জন্য, 72-এর সংবিধানের আলোকে দেশকে আবার পুনর্গঠন করার জন্য বাংলাদেশ সনদের যে ব্যাখ্যা, যে আবেদন, সেটা কিন্তু আমি ওই 6 দফার, ওই 72-এর সংবিধানের আলোকেই কিন্তু আমাদের বাংলাদেশের সনদ, ওই ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে সংরক্ষিত করার জন্য, স্বাধীনতার ইতিহাসকে সংগঠিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, সঠিক পথে নেওয়ার জন্য কিন্তু ওই আলোকে কিন্তু বাংলাদেশ সনদ জনগণের কাছে আহ্বান জানাচ্ছে। আমি মনে করি এই আহ্বানে বাংলাদেশ জনগণ সাড়া দিয়ে আজকে যারা 6 দফার বিরোধী, যারা আজকে ক্ষমতা আছেন এবং বিরোধী দলে আছে, তাদেরকে প্রতিহত করে এই জনগণের সনদের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সেই 6 দফা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে। এইটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এবং আজকে আমাদের শপথ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ওয়াল ভাই, অসংখ্য ধন্যবাদ ডক্টর নরেন তামান্না এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, তাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে আবার হয়তো পরবর্তীতে কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন, বাংলাদেশ সনদ সম্পর্কে জানুন। বাংলাদেশ সনদ ইতিমধ্যেই হাজার হাজার বাঙালির কাছে ছড়িয়ে ছিটে গেছে এবং তাদের সমর্থন আদায় করার চেষ্টা করছে। আপনারা সেই যাত্রায় যুক্ত হন এবং আমাদের সবাই মিলে এই হাতকে শক্তিশালী করুন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন সবাই। জয় বাংলা। জয় বাংলা।